শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা স্যার। स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আচ্ছা, যে বিষয়গুলো ছিল সবাই অভ্যাস করেছেন বাড়িতে? স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার নাম শ্যামল পাল। গত ক্লাসে আমার আমার একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, আমার ট্রান্সমিট করতে পারছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, স্যার। অভ্যাস বলুন। স্যার, আমি সৃজন। বলো। আমি আগের যে 1 তারিখে ক্লাস হয়েছিল সেই ক্লাসটা আমি করতে পারিনি। একটু মানে কি আলোচনা হয়েছিল একটু যদি বলে দেন। আচ্ছা, প্রথম ক্লাসের আমাদের স্টাডি মেটেরিয়াল শেয়ার করা আছে, লেসন 1 বলে দেখবে। ওটা কি দেখা হয়েছে? হ্যাঁ, প্রথম ক্লাসে আমি জয়েন করেছিলাম। আচ্ছা, তাহলে কোন ক্লাস, মানে সেকেন্ড ক্লাস, মানে গত ক্লাসটা কি জয়েন করোনি? হ্যাঁ, যেটা রবিবার হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো গত ক্লাসে আমাদের যেগুলো হয়েছিল সব স্টাডি মেটেরিয়াল শেয়ার করা হয়েছে, গ্রুপে আছে, একটু দেখে নেবে। আচ্ছা। ওখানে ভয়েস রেকর্ডিংও আছে, মানে যে শ্লোকগুলো হয়েছিল, আমরা যে থিওরি ক্লাসগুলো করছিলাম ওই ক্লাসগুলোর যেগুলো কিছু এক্সাম্পল শ্লোক সেগুলোর অভ্যাস করা হয়েছিল, সেগুলোই ওখানে ভয়েস রেকর্ডিং এ দেওয়া আছে গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করবো আজকে। আচ্ছা, আপনারা আমাদের আরো কিছু থিওরি ক্লাস আছে, বিসর্গ এবং অনুসারের উচ্চারণ শিখতে হবে। তো এখন আমরা কিছুটা শ্রীমদ্ ভগবদ গীতা, আপনারা যতটুকু উচ্চারণ পদ্ধতি যা শিখেছেন সেই বিষয়টুকু অ্যাপ্লাই করে আপনারা প্রত্যেকে দেখে একটা করে শ্লোক করার চেষ্টা করুন। মানে আমরা অনুষ্টুপ ছন্দের শ্লোক, যেগুলো উদাহরণ শ্লোক করেছি সবই অনুষ্টুপ ছন্দের শ্লোক। তো ওই একই সুরে একই স্টাইলে হ্রস্ব দীর্ঘ এগুলোকে মেনটেন করে নিজেরা একটু পড়ার চেষ্টা করুন। আর বিসর্গের উচ্চারণ কেমন করতে হবে বলেছি, বিসর্গের উচ্চারণ হবে হয়ের মতো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, দেখুন, আমি আমাদের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এটি পড়ার পূর্বে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মঙ্গলাচরণ সেটা করব। আচ্ছা, সেটা আমরা আগের দিন করেছিলাম। এই যে শ্লোকটা, গীতার যে প্রণাম মন্ত্র যেটা লেখা আছে, এই শ্লোকটা আমরা মঙ্গলাচরণ হিসাবে পড়ব শ্রীমদ্ ভগবদ গীতার পূর্বে। তাহলে মঙ্গলাচরণটা সবাই আমি বলছি, আপনারা সবাই মিউট অবস্থাতেই বলুন, একসাথেই সবাই, ধরা হোক যে আমরা একসাথেই বলছি। ওম वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ঠিক আছে। আচ্ছা, এবারে প্রথম থেকে আপনারা একটা করে শ্লোক পড়ার চেষ্টা করুন। আমি নাম ধরে ধরে ডাকছি একজনকে।
আছে, দেখুন কিভাবে পড়বো আমরা, শুরু করব কিভাবে, তাহলে মঙ্গলাচরণ করলাম, তারপরে এইভাবে শুরু করব। অথ শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, অথ বলতে আমরা যখন কোনো কিছু, কোনো স্তোত্র হোক বা কোনো একটা অধ্যায়, যে কোনো চ্যান্টিং যখন করছি, শুরু করার পূর্বে আমরা সেই তার যে টাইটেল সেটাকে নেব এবং তার পূর্বে অথ অথ এরকম বলবো। আচ্ছা, অথ শব্দের প্রয়োজনীয়তাটা কি না, অথ শব্দ হচ্ছে একটা আরম্ভ সূচক। মানে আমরা বাংলাতে বললে যে কোনো কবিতা শুরুর পূর্বে আমরা কি বলতাম, যে আমরা এই কবিতাটি পড়ছি, শুরু করছি বা আরম্ভ করছি, এরকম বলতাম, পড়ছি, আরম্ভ করছি। তো অথ শব্দ বলা মানে সেটাকেই সংকেত করা যে আরম্ভ করছি বা শুরু করছি, এরকম। তাহলে অথ শ্রীমদ্ ভগবদ গীতা এরকম বলছি মানে যে শ্রীমদ্ ভগবদ গীতা আরম্ভ করছি, এরকম অর্থ। তাহলে আমরা শুরুর পূর্বে একেবারে এরকম মঙ্গলাচরণ করে এরকম বলবো, অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথমোऽধ্যায়ः। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। ঠিক আছে, এখানে বিসর্গের উচ্চারণে মানে একটু চেঞ্জ হবে কোথাও কোথাও, সেটা আমি, আপনারা বলুন, আমি বলে দেবো। আমাদের যখন আজকে আমরা ওগুলো শিখবো বিসর্গ অনুস্বার, কয়েকটা শ্লোক আপনারা চেষ্টা করুন, তারপরে আমরা ওই বিসর্গ এবং অনুস্বারের উচ্চারণটা দেখব। আচ্ছা, প্রথম থেকে তাহলে একজনকে ডাকি, একটা করে শ্লোক পড়ার চেষ্টা করুন সবাই। হ্রস্ব দীর্ঘ এগুলোকে মেনটেন করবেন। আচ্ছা, প্রথমে আনন্দ বিকাশ রয়। আমি বাসে আছি, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, অর্পিতা পাত্র। প্রথম শ্লোকটাই বলুন। ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে আচ্ছা, ওটা উচ্চারণ কেমন বলেছিলাম, ক্ষীয়কারের উচ্চারণটা গত ক্লাসে বলা হয়েছিল, কেমন হবে? কেউ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকিদের মধ্যে কেউ বলুন কেমন হবে। ধর্মক্ষেত্রে গুড, বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव কি কি কিটা হর্ষ ম্যাডাম, ঠিক আছে, কিটাকে টানবেন না, তাহলে কিটা যেহেতু হর্ষ বর্ণ, তাহলে কিমা কুর্বত। কিমাকুর্বত সঞ্জয়। সঞ্জয়, বাহ, বেশ ভালো করেছেন। আচ্ছা, এরপরে অজয় পাত্র। অজয় বাবু, শোনা যাচ্ছে? স্যার আমি একটু বাইরে আছি, আজকের দিনটা একটু আমাকে ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বিষ্ণুপ্রিয়া ম্যাডাম, শোনা যাচ্ছে? বিষ্ণুপ্রিয়া ম্যাডাম আছেন? আচ্ছা, নেক্সট বোধিসত্ত্ব। প্রত্যেকে একটু চেষ্টা করুন, মানে নতুন শ্লোক যেগুলো শিখেছেন সেগুলোকে জাস্ট অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট মিনিমাম হ্রস্ব দীর্ঘ এইটাকে ঠিকঠাক খেয়াল করে একটু পড়ার চেষ্টা করুন। আচ্ছা, দীপঙ্কর পাত্র।
শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন দ্বিতীয় শ্লোকটা। ধৃষ্টা তু পাণ্ডবানিকাং বুরং। আমরা এই যে মানে জ ফেলা থাকলে তার উচ্চারণ কেমন হয় সেটা শিখেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হবে তাহলে? ওয়াই জ ফেলা দীর্ঘ উকার আছে, কেমন হবে? কেমন হবে? কেমন হয়েছিল আমাদের? ওয়াই জ ফেলা ইউ থাকলে কেমন হবে? এইটাকে দেখো কেমন হবে। দিউ। জি, তাই তো? তাহলে এখানে কেমন হবে? একই রকম ভাবে কেমন হবে? বলো। ওখানে দিউ, তাহলে এখানে ভিউ, তাই তো? ভিউ, তাহলে হ্যাঁ ভিউ দিউ। দুরিয় ধনস্তদা। এখানে জ ফেলা আছে, দেখো দুরিয় মানে ইয় রেফ জ ফেলা আছে, তাহলে দুরিয় ভিউ দুর্যোধনস্তদা তারপরে আচার্য মু- মুপসংমা রাজা বচনমব্রিং। আরেকবার দেখো, স্পেলিং দেখো। দেখো মাঝখানে যেটা আছে আমি পড়ছি, দেখো তোমরা নিজেরা একটু মানে স্পেলিং গুলো দেখার চেষ্টা করো, মানে আসলে স্পেলিং এ কি আছে, কোন কোন অক্ষর আছে। সঙ্গম্য, ওই যে যেটা দেখছো আচার্য মুপা সঙ্গা, ওখানে হচ্ছে উঙা গ, ঠিক আছে? আচ্ছা, তারপর এইটার উচ্চারণ কেমন হবে? প্রথমে যেটা আছে দৃষ্ট্বা, আমরা আগের দিন শিখেছিলাম ইয়কার এবং ওয়াকার যুক্ত অক্ষরে থাকলে উচ্চারণ কেমন হয়, তাহলে ওটাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। দৃষ্ট্বা, দেখো আমি পড়ছি একবার, দেখো। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া ম্যাডাম। স্যার, হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি মিউট বাটনটা খুলতে পারছিলাম না, ভেরি সরি। ঠিক আছে। আচ্ছা, কোনটা 3 বলবো? নম্বর শ্লোকটা বলুন। 3 নম্বরটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। পশ্যৈতান পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীং চমুং ব্যূঢ়ান নৃপতপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট বোধিসত্ত্ব চৌধুরী। হ্যাঁ স্যার, আমি নিবেদিতা চক্রবর্তী। আমি আচ্ছা এবার আচ্ছা, ইয়ে থেকে জয়েন করেছি, ও আমার ভাইপো। ওকে, আহ, আচ্ছা ম্যাডাম। আমি 4 নাম্বার বলবো। হ্যাঁ, 4 নাম্বারটা বলুন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট জয়ন্ত পাল। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এই শ্লোকটা বলো, 8 নাম্বার শ্লোকটা বলো। 8 নম্বর। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ। এখান থেকে বাবা, পেয়েছো?
হুম বলো। ভবন আচ্ছা, ওখানে কি আছে তুমি স্পেলিংটা বলো কি আছে? ভি, তারপরে মূর্ধন্য শয় ম, তাই তো? হ্যাঁ তাহলে কেমন হবে? ভীষ্ম। ভীষ্মা হ্যাঁ, তাহলে ভবান ভীষ্মশ্চ, তারপরে তালব্য শ আছে, তালব্য শয় চ, তাহলে ভীষ্মশ্চ। নেক্সট কি শব্দ আছে? জাস্ট শব্দগুলো পড়ে যাও দেখি পরপর, শ্লোক পড়তে হবে না। কর্ণশ্চ কর্ণশ্চ। নেক্সট কক ওটা কয়রি, কেমন? কয়রি। হ্যাঁ তাহলে কেমন? কৃপশ্চ কৃপশ্চ। নেক্সট সমিতিং জয়ঃ, সামিতিং জয়ঃ, তাই তো? সমিতিং জয়া জয়ঃ বিসর্গ বলতে হবে, তাহলে বিসর্গের উচ্চারণ আমরা কেমন করব? হ। তাহলে সামিতিং জয়ঃ, বলো। সমিতিং জয়ঃ জয়ঃ, গুড। আচ্ছা, নেক্সট শব্দ কি আছে? অশ্বত্থামা, তাই তো? হ্যাঁ বলো, তুমি বলো। অশ্বত্থামা নেক্সট। বিকর্ণশ্চ নেক্সট সৌমদত্তিশ্চ তা, সৌমদস্তিশ্চ তা, তারপরে ঐকার থই, তা থই বচ। তুমি বলো, পুরোটা বলো। সৌমাদত্তিস তথৈব চ। সৌমদত্তিশ্চ তথৈব চ গুড। এবারে কি করবে? শ্লোকটাকে বলবে, একটু সুর করে বলবে, যেমনটা আমরা শিখছি ওইভাবে, ওই সুরে। এবং দীর্ঘগুলোকে একটু টানবে, কেমন? যেগুলো দীর্ঘ বর্ণ সেগুলোকে একটু টানবে, যেমন ধরো ভবা আকার, ভবান, এরকম। তারপরে ভীষ্মশ্চ, ওখানে ভি দীর্ঘ ইকার আছে, তাহলে ভীষ্মশ্চ। এরকম দীর্ঘ বর্ণগুলোকে একটু টানবো আমরা, কেমন? বলো দেখি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থমা বিকর্ণশ্চ অশ্বত্থামা আকার আছে না? অশ্বত্থামা আকার, দুটো আকার, থামা দুটোই আকার, তাহলে দুটোকে একটু টানবো আমরা। অশ্বত্থামা। বলো। অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিশ্চ তথৈব চ সৌমদত্তিস তথৈব চ। বলো। তথৈব চ হুম, সৌমদত্তিস্তথৈব চ বাহ, গুড। নেক্সট কৃষ্ণেন্দু দত্ত, শোনা যাচ্ছে? আচ্ছা, বলুন 5 নম্বর শ্লোকটা বলুন। दृष्टकेतुश्चे कीर्तनाः काशीराजश्च बीजपान पुरुजिता कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। আচ্ছা, আপনি ধৃষ্ট কেতুশ্চে কিতানহ, কিটাকে টানবেন না, তাটাকে টানতে হবে, ঠিক আছে? তাহলে ধৃষ্ট কেতুশ্চে কিতানহ, বলবো একবার? ঠিক আছে? আচ্ছা, নেক্সট মহুয়া মুখার্জি, ম্যাডাম শোনা যাচ্ছে? মহুয়া ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, নেক্সট মৌ ব্যানার্জি। আচ্ছা, 6 হ্যাঁ নম্বর স্যার, শ্লোকটা 6টা বলুন। পড়বো। হ্যাঁ স্যার। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট নিবেদিতা, নিবেদিতা দাস। স্যার
স্যার আমি মহুয়া বলছি। আচ্ছা ম্যাডাম বলুন, 7 নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার ওই লাউড স্পিকার অন করতেই আমার ওটাই ইয়ে হয়েছিল। চেষ্টা 7 করছি স্যার, গলার অবস্থা খারাপ তাও। হ্যাঁ, নায়কা মম সৈন্যস্য শুরু হচ্ছে আগের সংঘর্ষ। লাইন অস্মাকন্তু। ও সরি স্যার, একটু আসলে পড়তেও একটু অসুবিধা হচ্ছিল। আকস্মাৎ কন্তু বিশিষ্ঠা যে তান নিবধ। বললে হবে না। স্যার শুনলে হবে অসুবিধা না। হচ্ছে গলাতে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনে বলুন। হ্যাঁ, अस्माकन्तु विशिष्टाये। ম্যাডাম হ্যাঁ শুনছি স্যার। আপনি শুনে বলুন। ঠিক আছে। আসলে স্যার কাশির জন্য আমার অসুবিধা হচ্ছে আজকে একটু। স্যার আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আজকে শুনুন, আজকে বলতে হবে না। আজকের দিনটা স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে নিবেদিতা দাস, আপনি তাহলে 7 নম্বর শ্লোকটা বলুন। আচ্ছা স্যার। अस्माकन्तु विशिष्टाये तान् निबोध ম্যাডাম द्विजोत्तम। এখানে তা না এরকম নেই, ঠিক আছে? এখানে দেখুন স্পেলিংটা ভালো করে দেখুন একটু। তান। তান, এটা হসন্ত আছে না, তাহলে অকারের উচ্চারণ আমরা করবো না। আচ্ছা আচ্ছা। আমাদের সংস্কৃত এটা আমরা বলেছি বারবার যে হ্যাঁ, ঠিক যেমনটা আছে উচ্চারণও তেমনটাই করবো আমরা। ইয়ে তান নিবোধ, তান ছেড়ে তান নিবোধটা আলাদা। হুম। মানে তান নিবোধ একসাথে বলবো না হ্যাঁ তান? একসাথে, ওখানে তো আর মানে স্টপ নেওয়ার তো কিছু নেই, মানে আচ্ছা যেহেতু আচ্ছা, হসন্ত আছে হর্ষবর্ণ। ঠিক আছে। अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम। नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। বাহ, হর্ষ দীর্ঘ বেশ সুন্দর বলছেন। ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রীতম দাস। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন পরের শ্লোক, মানে 9 নম্বর শ্লোকটা বলুন। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदः। আচ্ছা কি আছে, স্পেলিং কি আছে? रदः রদাহ নাকি রদাহা विशारद আবার আছে? रदाः তাহলে সর্বে যুদ্ধ বিশারদাহ। सर्वे युद्धविशारदाः। যুদ্ধ না, যুদ্ধা। युद्ध, अच्छा सर्वे युद्धविशारदाः। আচ্ছা বাহ। আচ্ছা নেক্সট আরএন মিশ্র। শোনা যাচ্ছে? আচ্ছা রাজদীপ ব্যানার্জি। 10 নম্বর শ্লোকটা বলুন। আচ্ছা আমি কি বলবো? আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। 10 নম্বর রাজদীপ বলবো, আপনি পরেরটা বলবেন। বলুন। আচ্ছা কোনটা বলবো? 10 নম্বর শ্লোক। আচ্ছা। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতাসাং বলং ভীমাভিরক্ষিতম। আচ্ছা এখানে ক্ষীয়কারের উচ্চারণটা কেমন হবে? আচ্ছা ভীমাভিরক্ষিতম বলং ভীমাভিরক্ষিতম। বিরক্ষিত, গুড। এই তো। ঠিক আছে। তদস্মাকং তদস্মাকম। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম ভিটাকে টানতে হবে, ঠিক আছে? তিদমেতাসাং। ভিটাকে টানতে হবে। বলম দীর্ঘ যেহেতু, বলম বলং ভীষ্মা। ভীষ্মাভিরক্ষিতম
पर्याप्तं तिदमे तेषां বলং ভীমাভিরক্ষিতম। বাহ, খুব সুন্দর। কিছুটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হয়েছে। আচ্ছা রাজদীপ বাবু, পরেরটা বলুন। 11টা স্যার একটু নিচে। হুম 11 নম্বর শ্লোক। হুম। অয়নেষু আরেকবার বলছি স্যার। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ বিশ্বমেবাবিলক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। বাহ, খুব সুন্দর। আচ্ছা নেক্সট শম্পা দাশগুপ্ত। হ্যাঁ স্যার শম্পা, বলছি। 12 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ আমার সেই পড়তে আবার মানে ইয়েতে ওয়ার্ড গুলো আমি তো প্রিন্ট আউট বার করে এনেছি, কিন্তু আচ্ছা গীতাটা আমার সামনে আছে, কিন্তু গীতার সঙ্গে ঠিক একটু একটু লেখাটা আমি আমার বইটা দেখেই পড়ছি। হ্যাঁ হ্যাঁ, বই থেকেই পড়ুন। বই থেকেই পড়ছি। হুম, হুম। তস্যু সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। বিস্বরের উচ্চারণ ম্যাডাম কোনো জায়গাতে হয়নি। পিতামহ। পিতামহ নেক্সট বিনাদ্যোচ্চৈ বিসর্গ আছে, তাহলে বিনদ্যচ্চৈহি। চৈহি। হ্যাঁ বিনাদ্যোচ্চৈহি। বিনদ্যচ্চৈহি শঙ্খং দদ্মৌ প্রতাপবান। দেখুন আমি পড়ছি একবার। হ্যাঁ তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। ওকে স্যার, ঠিক হুম, আছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট শাশ্বতী চক্রবর্তী। শাশ্বতী ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলছি। 13 নম্বর শ্লোকটা বলুন। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পর্ণো বাণকো আচ্ছা ম্যাডাম, গোমুখা অকারটাকে অকারই বলুন, ওকার না বলে চেষ্টা করুন। পর্ণবান। আচ্ছা অকার আপনি পর্ণবান পণ বলছেন, ওখানে তো ওকার বলছেন, কিন্তু আছে তো অকার, তাহলে পণ, ওকার না, আচ্ছা পণ হ্যাঁ বানক। বাণক গোমুখা সহস্রৈব ভো হন্যন্ত আচ্ছা ভয় জাফল আছে, কেমন হবে উচ্চারণ তাহলে? আগের দিন আমরা শিখেছিলাম, কেমন হবে? ভয় জপালা। কেমন স্যার হবে আগে বলুন। আমার আচ্ছা করা হয়নি। এখান থেকেই দেখে বলুন। এখানে স্পেলিং লেখা আছে, ভয় জাফেলা অকার আছে, তাই তো? তাহলে কেমন হবে? যদি দয় জাফেলা অকার কেমন হচ্ছে? দিয়া দিয়া। তাহলে ওখানে কেমন হবে? দিয়া ভিয়া, তাই তো? বলুন। সহস্রৈবা ভিয়া হন্যন্ত আচ্ছা স ভিহা, তারপরে আবার নয় জাফেলা আছে, তাহলে সেটারও কেমন হবে? একই রকমই। হন্যন ভিহা, ভিয়া, নিয়া। ভিয়া হন্যন্ত গুড। সহসৈবাভ্যহন্যন্ত। সশব্দস্তু মূল আচ্ছা ওখানে কি আছে? দন্তের সহায়তা যুক্তাক্ষর আছে, তাহলে সশব্দস, যুক্তাক্ষর যেহেতু আছে, তু মূল সশব্দস্তুমূলো ভবত। ঠিক আছে। নেক্সট শ্রুতিলেখা রয়। হ্যাঁ স্যার। পরের শ্লোকটা বলুন। তত শ্বেতৈ। ততঃ শ্বেতর্হয়ে যুক্তে এই মহদীশ্বনন্দ। স্পষ্ট করুন ম্যাডাম, তা ওইকার একদম, তো ওইকারটা কমপ্লিট করুন। ততঃ শ্বেত
শ্বেতৈর্হ্যয়ুক্তে না, ততঃ তয়কারটা কমপ্লিট হচ্ছে না। তৈর তয়কার আছে না, তাহলে তাহলে তৈর তৈর তৈর্হ হুম। তারপরে রেফ আছে, তাই জন্য রটাকে নিচ্ছি আমরা। রটাকে তো আর মানে পরে উচ্চারণ করতে পারবো না, তৈ তার সাথেই করতে হবে। তাহলে তত শ্বেতৈর, আর মানে আরো একবার মানে হ ইয়াই ঐকার, তাই তো? তাহলে এখানেও তাই, ইয়ৈর হ ইয়ৈর ইয়ৈর তে বলুন। ততঃ শ্বেতৈর্হ্যয়ুক্তে না, স্পষ্ট করে হ ইয়ৈর হ্যয়ুক্তে ইয়ুক্তে। গুড। নেক্সট। ততঃ শ্বেতৈর্হ্যয়ুক্তে महति स्यन्दने स्थितौ माधव पाण्डवश्चैव दिव्यौ प्रदद्मतौ प्रदध्मतुः धैम प्रदद्मतुः अच्छा प्रदध्मतुः। আচ্ছা, নেক্সট। प्रदद्मतुः। বাহ। নেক্সট শ্যামল বাবু। হ্যাঁ স্যার। বলুন, পরের শ্লোকটা বলুন। পাঞ্চজন্যম ঋষিকেশ দীর্ঘগুলো টানুন। আচ্ছা সরি, ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দত্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বিকদারহ। ভীমকর্মা বৃকোদরঃ। বিকদারহ। আচ্ছা, এবারে এই যে দীর্ঘ টানতে হবে, দীর্ঘ টানার জন্য কিন্তু আমাদের মানে যে পড়ার যে ফ্লো, সেটাকে কিন্তু কাটলে হবে না। মানে আপনি যেটা করছেন মাঝে মধ্যে কি হচ্ছে, মানে একটা স্টপ হয়ে যাচ্ছে, মানে যেন ব্রেকডাউন হয়ে যাচ্ছে জিনিসটা। এরকম করলে হবে না, দীর্ঘগুলোকে টানতে হবে এবং সেই একই ফ্লোতে রাখতে হবে। মানে মানে একটা যেন একটা ওয়ার্ড বা কোনো একটা অংশে যেন ব্রেকডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা, এমনটা করলে হবে না। ফ্লোটাকে রাখতে হবে খুব সুন্দরভাবে। আচ্ছা, আমি কি আবার বলবো নাকি? আচ্ছা, আমি আর বলতে হবে না, আমি একবার বলে দিচ্ছি, দেখুন। আচ্ছা। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দত্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। দেখুন, দীর্ঘগুলোকে সবগুলোই টানা হচ্ছে, কিন্তু এটা মানে একই ফ্লো থাকছে। মানে দীর্ঘ টানতে গিয়ে আমি পড়ার মধ্যে সে একটা যেন মনে হচ্ছে কোথাও কোথাও ব্রেক হয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। আচ্ছা। এরপরে সৃজননাথ। হ্যাঁ স্যার, কোনটা পড়বো? পরের শ্লোকটা বলো, 16 নম্বর শ্লোক। আচ্ছা। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলঃ বিসর্গ যুধিষ্ঠিরঃ। युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकै পুষ্পকৌ ঔকার। पुष्पकौ কৌ আর মণি, ওটা হ্রস্ব, ওখানে টানা যাবে না একদম। সুঘোষমানি পুষ্পকৌ, মানে আমরা কি করছি, ঘোটাকে টানবো আর তারপরে একেবারে দেখো মানে সেই কৌ ওখানে গিয়ে টানছি, তার মাঝখানে যেন মনে হচ্ছে পুরোটা একসাথে বলে দেওয়া হয়ে যাচ্ছে। দেখো, সুঘোষমানি পুষ্পকৌ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুদেষ্ণা সরকার। তনুশ্রী ঘোষ। তনুশ্রী ম্যাডাম, শোনা যাচ্ছে? স্যার আমি বলছি। আচ্ছা, সুদেষ্ণা ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বলুন। পরের শ্লোকটা বলুন, 17 নম্বর শ্লোক। 17 নম্বর। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ
सात्यकीश्चापराजितः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট তনুশ্রী ম্যাডাম নেই সম্ভবত। আচ্ছা আচ্ছা, নেক্সট এটা কি এমডি মল্লিক আছেন? WMD মল্লিক। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই মোটামুটি চেষ্টা করলেন, মানে সবাই প্রায় ভালোই পড়েছে বলেছেন, কি পড়ছেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো হ্যালো স্যার। তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি রাধাকান্ত মল্লিক বলছি। স্যার আমি পড়তে পারলাম না, আমার এটা একটু গন্ডগোল হচ্ছিল, আমি ঠিক আছে, স্ক্রিনটাও সবাই দেখতে পাচ্ছি বলবেন না। বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাডাম? না, আমি স্ক্রিনটা দেখতেই পাচ্ছি না। আপনার কাছে কি বই আছে? না, বই নেই, আমি স্ক্রিনটা হঠাৎ করে চলে গেল, আমি দেখতেই পাচ্ছি না কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অবশ্যই বলবেন, যদি স্ক্রিন যখন দেখা যাবে তখন বলবেন। আচ্ছা, আমি রাধাকান্ত মল্লিক বলছি। আমি স্ক্রিনটাই রাধাকান্ত বাবু, আপনি বলুন, পরের শ্লোকটা বলুন, 18 নম্বর শ্লোক। সৌভদ্রস্য মহাবাহুঃ শঙ্খান। আচ্ছা, তনুশ্রী ম্যাডাম, আমি স্পিকারটাকে একটু অফ করুন। আচ্ছা, বলুন রাধাকান্ত বাবু, বলুন। আচ্ছা, রাধাকান্ত বাবু, আপনার সাউন্ড আসছে না। আচ্ছা, বেশ, ঠিক আছে, পরে বলবেন, আপনারা দুজন পরে বলবেন। আচ্ছা, আজকে আমাদের আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই উচ্চারণ করার বিষয়ে আমরা কয়েকটা বিষয় যেটা দেখব। বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে স্বরবর্ণের উচ্চারণ কেমন করতে হয়, বা কিছু নির্দিষ্ট ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, মানে সঠিক উচ্চারণ স্থান দিয়ে আমাদের করতে হবে, এবং সেটা কিভাবে অভ্যাস করতে হবে, মানে যে বর্ণগুলো আমরা বাংলাতে আর কি, কিছু ব্যঞ্জন বর্ণ আমরা মানে যে উচ্চারণ স্থান দিয়ে করণীয় সেটা করছি না, সেটা সংস্কৃতে আমাদেরকে যে বর্ণের যেটা পার্টিকুলার উচ্চারণ স্থান, সেই স্থান দিয়েই যাতে করা যায়, তার জন্য কিভাবে অভ্যাস করতে হবে, সেরকম কিছু বর্ণ আমরা দেখেছিলাম। সেবারে কিছু আরো মানে ওগুলো একেবারে কিছু মানে বর্ণের উচ্চারণের বিষয়ে গেছে। এবারে উচ্চারণে আমাদের আরো মানে একদম ওভারঅল উচ্চারণে আমাদের আরো কিছু কিছু বিষয়কে দেখতে হবে। ওটা আমরা যেটা দেখেছি সেটা কিছু একেবারে একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ কেমন ভাবে করতে হবে, সেরকম কিছু দেখেছিলাম। এবারে আমাদের একটা চ্যান্টিংটাকে সুন্দর করতে গেলে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এরকম কয়েকটা বিষয়। যেমন প্রথম হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। ঠিক আছে, অল্প প্রাণ মহাপ্রাণ বলতে সোজা কথা, প্রাণ বলতে এখানে শক্তি, আমরা মোটামুটি ভাবে বুঝবো যে শক্তি। আমরা দেখবো যে আমাদের বর্ণমালার কিছু বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শক্তি বেশি লাগে, কিছু বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শক্তি কম লাগে, তাই না? এটা খুব স্বাভাবিক। শক্তি কম বেশি বলতে মানে আমাদের এই যে বায়ুটা, সেটা যেন একটু বেশি, মানে প্রাণবায়ু যেন একটু বেশি লাগছে কিছু কিছু বর্ণের ক্ষেত্রে। যেমন যদি এখানে তাহলে মানে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ কোনগুলো? যেগুলোর ক্ষেত্রে বেশি লাগছে শক্তি সেগুলো মহাপ্রাণ, যেগুলোর ক্ষেত্রে অল্প লাগছে সেগুলো অল্প প্রাণ। মহাপ্রাণ বর্ণ কোনগুলো? বর্গের দ্বিতীয়, চতুর্থ এবং তিনটি সকার হক, এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এর বাইরে বাদ বাকি বর্ণ হচ্ছে অল্প প্রাণ। খেয়াল করে দেখুন প্রত্যেকে, ক খ গ ঘ, মানে এই চারটে বর্ণের মধ্যে ক খ গ ঘ ঙ, এই পাঁচটি বর্ণের মধ্যে দেখুন খেয়াল করে যে খ এবং ঘ, এই দুটো বর্ণের ক্ষেত্রে যেন
এই দুটো বর্ণের ক্ষেত্রে আমাদের শক্তি একটু বেশি লাগছে, মানে একটু মনে হচ্ছে যেন একটু মানে বাকি তিনটির তুলনায় একটু বেশি শক্তি ক্ষয় হচ্ছে আমাদের, তাই না? ক, খ, গ, ঘ, গ। তাহলে মহাপ্রাণ বর্ণের উচ্চারণ স্পষ্ট করতে গেলে ব্যাপারটা এরকম না যে আপনাকে প্রচুর শক্তি দিতে হবে, সেটা ঠিক আছে। ব্যাপারটা এরকম যে আপনি ক, খ এরকম বলার প্রয়োজন নেই। এই যে শক্তি বেশি লাগে সেটা হচ্ছে বাই ডিফল্ট, মানে অটোমেটিক। এটা আমার ওই বর্ণের উচ্চারণের বৈশিষ্ট্য ওটাই যে ওখানে শক্তি বেশি লাগবেই আপনার। আপনি ক, খ, মানে যদি আপনি অস্পষ্ট খ বলেন তখনই শক্তি কম লাগবে, স্পষ্ট খকার উচ্চারণ করলে আপনার কয়ের তুলনায় শক্তি বেশিই লাগবে। স্পষ্ট খকার যদি আমি বলি ক, খ, এখন যদি আমি কেউ যদি এখন এই খ বলতে গিয়ে ততটা এনার্জি দিন। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনাচ্ছে। আচ্ছা, ক বলতে গিয়ে আমি যতটুকু এনার্জি দিচ্ছি, যতটুকু শক্তি ব্যয় করছি, ততটুকু শক্তি দিয়েই আপনি খ উচ্চারণ করে দেখুন, দেখুন খটা স্পষ্ট হবে না, তাই না? দেখুন কেউ একজন আমাকে রিপ্লাই করুন, হচ্ছে কি? কয়ের মতো শক্তি দিয়ে আমি খ উচ্চারণ করলে কিন্তু খটা স্পষ্ট না। ক, খ, তাহলে আমার খ হচ্ছে আমার অটোমেটিক, এটা হচ্ছে স্বভাব যে শক্তি বেশিই লাগবে। তাহলে এটার জন্য আমাদের আলাদা করে অবধান দেওয়ার প্রয়োজন নেই, মানে স্বাভাবিক যে জিনিসটা সেটা রাখলেই আমার ক্ষয়ের উচ্চারণ মানে মহাপ্রাণের উচ্চারণ স্পষ্ট হবে। এবার যদি আমি যদি অল্প প্রাণের মতো করেই শক্তি ব্যয় করি তখন অসুবিধা হবে। ওই জন্য সোজা কথায় স্পষ্ট উচ্চারণ করতে হবে। আমাকে মহাপ্রাণ হচ্ছে কিনা, অল্প প্রাণ করতে পারছি কিনা এই বিষয়ে অবদান দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমার। আমাকে অবদান দিতে হবে কোথায়, যে আমি স্পষ্ট করছি কিনা। স্পষ্ট করছি মানে আমি ঠিক করছি, অর্থাৎ খ স্পষ্ট বলছি কিনা। খ আমি ভুল বলছি কখন, যদি কয়ের মতো শক্তি দিচ্ছি তখন খ ভুল বলছি, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট স্পষ্ট বলছি, স্পষ্ট করে বলার চেষ্টা করবেন। যেখানে খ আসবে মানে মহাপ্রাণ যেখানে আসবে সেখানে স্পষ্ট বলতে হবে, সেখানে অটোমেটিক আপনার শক্তি ক্ষয় বেশিই হবে কয়েক মানে অল্প প্রাণের তুলনায়। এরকম কিছু এক্সাম্পল দেখুন, অল্প প্রাণ মহাপ্রাণের কিছু এক্সাম্পল শ্লোক আমাদের ছিল, যেমন এই যে মহাপ্রাণ, দেখুন এখানে সবগুলো মহাপ্রাণ বর্ণ আছে। আচ্ছা, এটার আমি বাংলা স্ক্রিপ্টটা শেয়ার করি সুবিধার জন্য। আচ্ছা, মহাপ্রাণের জন্য কি কি এই শ্লোকগুলো ছিল আমাদের। দেখুন মহাপ্রাণ, তাহলে আমাদের মহাপ্রাণের উচ্চারণ স্পষ্ট করতে হবে, মানে এখানে মহাপ্রাণ বর্ণই বেশি আছে। দেখুন এই এক্সাম্পল গুলোতে, তাই না? দেখুন ভ, 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 স্যার, এগুলো মহাপ্রাণ বর্ণ। স্ক্রিনটা একটু বড় করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ভয়ের উচ্চারণ স্পষ্ট করব, ঠিক আছে? স্পষ্ট করলেই মানে স্পষ্ট বলতে ভ স্পষ্ট শোনাচ্ছে, এতটুকু করলেই আমি ঠিক বলছি। আমি যদি একেবারে সেই কি বলবো কোনো রকম শক্তি দিচ্ছি না, যেমন ভাবে প বলছি প, ফ, ব, ভ, এরকম বললে হবে না, স্পষ্ট করে বলতে হবে। স্পষ্ট করে বললে আমার শক্তি বেশি লাগবে। কিরকম শোনাবে তাহলে? ভবানী ভাবনাগম্যা ভবারণ্যকুঠা, ঠ মহাপ্রাণ বর্ণ, বর্গের দ্বিতীয় চতুর্থ। ভবারণ্যকুঠারিকা ভদ্রপ্রিয়া ভদ্রমূর্তি ভক্ত সৌভাগ্যদায়িনী। তাহলে মহাপ্রাণের উচ্চারণ করতে গেলে আপনাকে অবদান দিতে হবে কিসে, যে আপনি স্পষ্ট উচ্চারণ করছেন, মানে ভটাকে মানে মহাপ্রাণ বর্ণ সেটাকে স্পষ্ট উচ্চারণ করছে। স্পষ্ট উচ্চারণ করলে আপনার শক্তিটা অল্প প্রাণ বর্ণের তুলনায় অটোমেটিকলি বেশি যাবে আপনার,
মানে শক্তি বেশি ক্ষয় হচ্ছে কিনা, মহাপ্রাণ ঠিক করছেন কিনা আর ভাবার প্রয়োজন নেই, শুধুমাত্র স্পষ্ট উচ্চারণ করছেন কিনা এটাতেই অবধান দিলে আপনি ঠিকঠাক করতে পারবেন মহাপ্রাণ বর্ণের ক্ষেত্রে। আচ্ছা, তা এটা এরকম আরো কিছু শ্লোক আছে দেখুন, মানে ভ ভ মহাপ্রাণ বর্ণই বেশি আছে। সম্ভব ভাবনো ভর্তা প্রভব প্রভুরীশ্বরঃ। নেক্সট একই রকম ভাবে ভ দিয়ে আবারও আছে কিছু। বিশ্বং বিষ্ণুর্বষটকারো ভূত ভব্য ভবৎ প্রভুঃ ভূতকৃদ্ভূত ভৃদ্ভাবো ভূতাত্মা ভূত ভাবনঃ। ঠিক আছে, তাহলে এখানে এই যে মহাপ্রাণ বর্ণের অভ্যাসের জন্য কিছু মানে 3 শ্লোক আছে, তাহলে এগুলোকে অভ্যাস করলেই আমাদের একটা অভ্যাস হবে মহাপ্রাণ বর্ণের উচ্চারণ করাটা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদের আসছে সেটা হচ্ছে জিহ্বামূলীয় আর উপধ্মানীয়, এটা আমরা পরে দেখছি। আগে আমরা বিসর্গের উচ্চারণটা দেখি। আচ্ছা দেখুন, এটা কেউ একজন পড়ুন, মানে বিসর্গের উচ্চারণ কেমন হবে সেই বিষয়ে লেখা আছে, এটা কেউ একজন পড়ার চেষ্টা করুন। আমি পড়বো। পড়ুন। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রামঃ, এইখানে উচ্চারণটি হবে রামঃ, অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রামঃ, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামঃ এরকম উচ্চারণ হবে। হরি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ হবে। এখানে উষ্ম বর্ণগুলির ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম রয়েছে। বিসর্গের পরে যদি তালব্যস, মূর্ধন্যস, দন্তস এই 3টি বর্ণের কোনো একটি থাকে, তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে সেই উষ্মবর্ণের মতো উচ্চারিত হবে। যেমন রামঃ শক্লোতি, এখানে বিসর্গটি সকারের রূপ ধারণ করবে, ফলে রামস শক্লোতি এরকম উচ্চারণ হবে। আচ্ছা, প্রথমে আমরা উপরের যে অংশটা পড়েছি, মানে বিসর্গের উচ্চারণ কেমন হবে, কি বলা হচ্ছে, হকারের মতো হবে। আমরা এখনো পর্যন্ত যে সমস্ত শ্লোকগুলো পড়ছিলাম সেরকমই করছি, তাই না? সব জায়গাতে হকার উচ্চারণ করছি, যেখানে এই বিসর্গ আসছে হ বলছি। তাহলে তার নিয়মটা কি? তাহলে বিসর্গ যেখানে আসছে আমরা বিসর্গের জায়গায় হকার বসাচ্ছি। তো বিসর্গ তো খুব স্বাভাবিক যে কোনো স্বরবর্ণের পরেই আসবে, কখনোই ব্যঞ্জন বর্ণের পরে বিসর্গ আসবে না, তাই না? অর্থাৎ স্বরবর্ণের পরে বিসর্গ আসছে, তাহলে আমি বিসর্গ মানে বিসর্গের জায়গায় হ নিলাম। এবারে হকারটাকে উচ্চারণ করতে গেলে আমাকে কোনো না কোনো একটা স্বরবর্ণের সাহায্য নিতেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে সেই স্বরবর্ণ আমি কোনটা নেব। তো সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ঠিক যে স্বরবর্ণের পরে বিসর্গ এসছে, বিসর্গের জায়গায় হকার বসিয়ে হকারের পরেও আমি সেই স্বরবর্ণটাকেই নেব। যেমন এখানে রামঃ, বিসর্গ এসছে অকারের পরে, তাহলে আমি বিসর্গের জায়গায় হকার বসালাম, হকারের পরে অকার বসিয়ে রামঃ এরকম উচ্চারণ করলাম। একই রকম ভাবে হরিহি, ইকারের পরে বিসর্গ এসছে, তাই বিসর্গের জায়গায় হকার বসিয়ে পরে ইকারটাকেই নিলাম, হরিহি এরকম উচ্চারণ হবে। এবার এখানে কয়েকটা প্রশ্ন আছে, মানে এটা কি সব জায়গাতেই হবে, মানে সমস্ত স্বরবর্ণের ক্ষেত্রে কি এই নিয়মটা কার্যকরী হবে, এই বিষয়টা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা এটা মানে সবগুলো লিখি, ঠিক আছে? আমি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করছি, ওখানে আমরা সবগুলো মানে প্রত্যেকটা স্বরবর্ণের পরে কিছু কিছু শব্দ আছে এরকম, প্রত্যেকটা স্বরবর্ণের পরে আমরা বিসর্গ বসিয়ে দেখবো কেমন উচ্চারণ হচ্ছে।
আচ্ছা দেখুন, যেমন আমরা যুক্তাক্ষরের ক্ষেত্রে যেমন দেখেছিলাম সেরকমই। আচ্ছা কি দেখবো আমরা তাহলে, যে বিসর্গের উচ্চারণ। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অকারের পরে দেখলাম, অকারের পরে যেমন একটা ওয়ার্ড নিলাম হচ্ছে রামহ, এখানে অকারের পরে এসছে তাই তো? তাহলে আমরা উচ্চারণ কেমন করছি, বিসর্গের জায়গায় হ বসালাম আর হয়ের পরে অকার নিলাম, তাহলে উচ্চারণ কেমন করছি, রামহ, এরকম উচ্চারণটা এরকম হচ্ছে রামহ। এবারে যদি আকারের পরে যদি আসে তাহলে কেমন করবো, একই রকম ভাবে বিসর্গের জায়গায় হ বসালাম, তারপরে আকার নেব, তাই তো? স্বাভাবিক। উচ্চারণটা কেমন হবে, এরকম, তাই তো? কেমন হবে বলুন? না, এটা বালক, বালকাহা, তাই তো? বালকাহা। এখানে একটা প্রশ্ন, যে আমরা দীর্ঘ বর্ণ যেখানেই আসছে আমরা দীর্ঘ বলছি, তাই না? সেটাকে টানছি। তো এখন ব্যাপারটা এরকম, যে বিসর্গের যখন উচ্চারণ করছি আমরা, বিসর্গের উচ্চারণের ক্ষেত্রে আমরা এইরকম, যে বিসর্গের জায়গায় হ বসিয়ে, মানে যখন দীর্ঘ বর্ণের পরে বিসর্গ আসছে, তাহলে স্বাভাবিকভাবে আমি কি করব, বিসর্গের জায়গায় হ বসিয়ে তারপরে দীর্ঘ বর্ণকেই নেব, কিন্তু সেটাকে দীর্ঘ করব না, তার উচ্চারণটা আর কি দীর্ঘটা প্রযোজ্য হবে না। দীর্ঘ উচ্চারণ হবে না, ঠিক আছে? তাহলে কেমন হবে, বাল, মানে কায়ের আকারটাকে টানছি আমি, বাল কা, কিন্তু হায়ের আকারটাকে টানবো না, এরকম বলবো না যে বাল কাহা, এরকম না, বাল কাহা, এরকম। তাহলে দেখুন হাটাকে জাস্ট আমি শুধু মানে দীর্ঘ করছি না, টানছি না, দীর্ঘ উচ্চারণটা করছি না। তাহলে যেখানে যেখানে এরকম বিসর্গের পরে মানে দীর্ঘ বর্ণ আসছে, দীর্ঘ বর্ণের পরে আসছে, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ বর্ণটা উচ্চারণ হবে, কিন্তু সেটাকে দীর্ঘ মানে টানা যাবে না, অর্থাৎ দীর্ঘটা উচ্চারণ হবে না, জাস্ট বর্ণটাই উচ্চারিত হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে ধরুন ইকারের পরে যদি আসে তাহলে কেমন হবে, কেমন হবে উচ্চারণটা, হরিহি। হরিহি, হরিহি। এরপরে যদি আমাদের ধরুন দীর্ঘ বর্ণের পরে আসছে এরকম, ধরুন মতি, কেমন হবে, মাটিহি। মতি, হি। এটাকে দীর্ঘ করা, আর যদি আমি হ করি তাহলে অসুবিধা নেই, মতিহি, মাতিহি। মাটিহি। মাটিহি। মতিহি। আচ্ছা এরপরে ধরুন উকার আছে, তাহলে কেমন হবে, সাধুহু। 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 আচ্ছা এরপরে ধরুন দীর্ঘ উকার আছে, তাহলে কেমন হবে, বধূহু। 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 বাহ। আচ্ছা এরপরে ধরুন রিকার আছে, কেমন হবে, মাতৃহি। মাতৃহি। এখানে দেখুন ব্যতিক্রম হচ্ছে না, এখানে কি এরকম হচ্ছে, মাতৃহি এরকম হচ্ছে কি না, এরকম হচ্ছে না, এখানে মাতৃহি, তাহলে এটা ব্যতিক্রম জায়গা। এবং এটাকে আপনারা কি করলেন, কেউ কিন্তু না জেনেই ঠিক করলেন, মানে নিয়মটাকে জানা সত্ত্বেও আপনারা কিন্তু উচ্চারণটা ঠিক করলেন। কিভাবে করলেন, কারণ উচ্চারণটা হচ্ছে আমাদের কি বলবো, এটা স্বাভাবিক জিনিস, এটা কিন্তু আমাদের মানে বিশেষ করে যে শেখার জিনিস এমনটা তো না, এটা মানে এটা হচ্ছে আমাদের মুখের আদলটা যেরকম, মানে স্বভাবগত যেরকম উচ্চারণ হয় সেটাই ঠিক, সেটাই হয়। তো আমরা স্বভাব থেকে বেরিয়ে এসেছি, কিছু কিছু জায়গায় আর সংস্কারটা বা স্বভাবটা বলুন, স্বভাব তো আর চলে যাবে না। দেখুন মাতৃহি, আপনারা সবাই তাই বললেন, কেউ কিন্তু একবারও বললেন না যে মাতৃ
কেউ কেউ একবার উচ্চারণ করেছেন এবং মাতৃ এরকম বলেছেন, কেউ বলেননি। তাহলে এটা হয় না। তাহলে যেটা হয় না সেটাকে কিন্তু বললেনও না, সঠিকটাই বললেন নিয়মের বাইরে গিয়ে। তাহলে উচ্চারণটা খুব স্বাভাবিক জিনিস একেবারে। আচ্ছা, এরপরে ধরুন একার দিয়ে, তাহলে হরে কেমন হবে? হরে হে, হরে হে, হরে হরে। হে। লোক না মহি হরে শুধুমাত্র দীর্ঘটাকে আমরা টানবো না, মানে যেহেতু ওই হের হরে যে হে, দীর্ঘ সেটাকে টানবো না, হরে হে এরকম। হরে হে, হরে হে। হুম, হুম। হরে হে, আচ্ছা, এরপরে ধরুন ঐকার কেমন হবে? রামহি, রাম। রামহি, রামাই। এখানে কি এমনটা হবে? রামই হই এরকম হবে? না, নিয়ম অনুযায়ী এরকমটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, তাই তো? এটা হবে না। রামহি। তাহলে হবে কি রকম? রামইহি। এটা একটা ব্যতিক্রম জায়গা, নিয়মের বাইরে গিয়ে ঐকার থাকলে তাহলে ব্যতিক্রম কোথায় কোথায় পাচ্ছি? এখানে যে নিয়মটা বলা হয়েছে তার ব্যতিক্রম পাচ্ছি কোথায়? এটা একটা ব্যতিক্রম জায়গা, এটা একটা ব্যতিক্রম জায়গা, তাই না? আচ্ছা, এরপরে ওকার। ধরুন ওকার আছে, তাহলে কেমন হবে? আচ্ছা, এখানে আমরা ধরি একটা ওকার দিয়ে ধরুন এরকম একটা শব্দ সাধো, কেমন হবে? সাধুঃ। সাধোহ। গুড। সাধুঃ, সাধোহ। সাধুঃ, এরপর এখানে কেমন হবে? গৌহ, গৌ। গৌহ, গৌহ নয়, গৌহু। উকার হবে, ঠিক আছে? গৌহু। গৌহু। গৌহু, এটা একটা ব্যতিক্রম জায়গা। তাহলে কি হচ্ছে খেয়াল করে সবাই যদি একটু দেখি আমরা। আচ্ছা, এখানে আচ্ছা, যদি আমরা খেয়াল করে একটু দেখি, আচ্ছা, এখানে যদি খেয়াল করে দেখি তাহলে কি হচ্ছে? এখানে এই দুটো জায়গাতে ব্যতিক্রম, ঐকার আর ওকার। ঐকার ওকার থাকলে আমরা কি করছি? ঐকার থাকলে ইকার, ওকার থাকলে উকার, আর ইকারের জায়গায় তাই মাতৃহি, এই জায়গাটাতে আমরা ইকার করছি। বাদ বাকি জায়গাগুলোতে আমাদের যে সাধারণ নিয়ম যেটা আছে, যে আগের যে স্বরবর্ণ সেটাকেই বলতে হবে, সেই নিয়মটা বাকি সব জায়গাতেই আছে। স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে বিসর্গের বিষয়ে আমাদের এই মানে উচ্চারণের বিষয়ে মানে সাধারণ মানে স্বাভাবিকভাবে আমরা যখন বিসর্গের উচ্চারণ করছি, বিসর্গের যখন কোনো রকম অদল বদল কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তখন বিসর্গের উচ্চারণের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে মাথায় রাখবো। এই বিষয়টাকে মাথায় রেখেই আমরা বিসর্গের উচ্চারণ করব। অর্থাৎ বিসর্গের ক্ষেত্রে যখন কোনো রকম সন্ধির প্রভাব থাকছে না, বিসর্গ বিসর্গই থাকছে, তখন আমরা বিসর্গের উচ্চারণটা এরকমই করব। যখন বিসর্গ সন্ধি হয়ে অন্য কোনো বর্ণ হয়ে যায়, তখন তো অন্য কোনো বর্ণ মানে বিসর্গের জায়গায় অন্য কোনো বর্ণের উচ্চারণই করতে হবে। কিন্তু যখন বিসর্গের ক্ষেত্রে কোনো সন্ধি হয় না, বিসর্গটা বিসর্গই আছে, সেক্ষেত্রে আমাদের বিসর্গের উচ্চারণটা এভাবেই করতে হবে। ঠিক আছে? এবার সন্ধি হলে কখন কি হয় সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, এরপর আমরা অনুস্বারের ক্ষেত্রে দেখি। মানে সেকেন্ড প্যারাতে যে অংশটা আছে সেটা সন্ধির বিষয় আছে, ঠিক আছে? মানে বিসর্গ আর বিসর্গ থাকছে না, সন্ধি হয়ে অন্য কোনো বর্ণ হয়ে যাচ্ছে, সেই বিষয়। আচ্ছা, অনুস্বারের বিষয়টা একজন একটু পড়ুন। উল্লেখ করবে? এটা আমার মা তো আচ্ছা, অনুস্বারের বিষয়টা একজন কেউ পড়ুন। স্ক্রিন শেয়ার করছি। বলুন, কে পড়বেন? পড়বো? আচ্ছা, নিবেদিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, হুম, সংস্কৃতে অনুস্বারের উচ্চারণ সাধারণত মকারের ন্যায় হয়ে থাকে, যেমন গ্রামাং গচ্ছতি।
এটি উচ্চারিত হয় গ্রামম গচ্ছতি এরকম। অনুস্বারের উচ্চারণটি আরো সুন্দর করার জন্য আমরা সন্ধির সাহায্য নিতে পারি। অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকবে অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। যেমন গ্রামং গচ্ছতি, এখানে অনুস্বারের পরে ক বর্গের বর্ণ রয়েছে, তাই অনুস্বারটি ক বর্গের পঞ্চম বর্ণ উমকারের মতো উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটি হবে গ্রামং গচ্ছতি এরকম। অনুস্বারের পরে যদি অন্তঃস্থ জ, ল, ব এই বর্ণগুলি থাকে তাহলে অনুস্বারটি অনুনাসিক, মকার, অনুনাসিক, জকার প্রভৃতির রূপ ধারণ করে। যেমন গৃহং ইয়াতি, এখানে গৃহ অন্তঃস্থ জ চন্দ্রবিন্দু ভাবে লেখা হয়েছে জাতি, এরকম উচ্চারিত হবে। গৃহং ইয়াতি এরকম উচ্চারিত হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে অনুস্বারের ক্ষেত্রে আমরা সর্বদাই সন্ধির আশ্রয় নেব, ঠিক আছে? তো যেমন আমরা বললাম, আচ্ছা সন্ধি এত টেকনিক্যাল বিষয়টা ছেড়েও দিলে আমরা সবসময় বিসর্গের ক্ষেত্রে যেমনটা বললাম যে বিসর্গের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে হয়ের মতো, সেরকমই অর্থাৎ বিসর্গ যখন আনচেঞ্জড, কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাহলে বিসর্গের উচ্চারণ হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে হকার। স্বাভাবিক অবস্থাতে বিসর্গের উচ্চারণ হকার, অর্থাৎ বিসর্গ ইজ ইকুয়াল টু হ। সেরকমই আমরা মাথায় রাখবো যে অনুস্বার ইজ ইকুয়াল টু ম। কেমন? অর্থাৎ যেখানে যেখানে আমাদের অনুস্বার আসবে সেখানে আমরা অনুস্বারের উচ্চারণ কেমন করব, আজকে থেকে কেমন করব, যখন শ্লোকে আসবে ম বলবো। বাংলাতে যেমনটা করতাম তেমনটা আর বলবো না, ঠিক আছে? তো আমরা স্যার মধ্যিখানে থাকলেও মনে করুন সংরক্ষণ, তো সংরক্ষণ বলবো না সংরক্ষণ বলবো? সংরক্ষণম, ম বলবেন, ম। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কিছু শ্লোক দেখে নিই, আমাদের যে অংশগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে। আচ্ছা, এই তিনটে সকারের অভ্যাসের জন্য আমাদের কিছু শ্লোক দেওয়া আছে এখানে, যেহেতু তিনটে সকারের উচ্চারণের জায়গাটা আলাদা বলা হয়েছিল, তাই না? অর্থাৎ ওটা আপনারা ঠিকঠাক করছেন কি না সেটার জন্য আমরা এই বিষয়টা রাখতে পারি। আচ্ছা, এখানে শ্লোকগুলো পড়তে গেলে আমাদের এই সন্ধির অংশটা দেখতে হবে একটু। আচ্ছা, এই বিষয়টা একজন কেউ পড়ুন। মানে বিসর্গের উচ্চারণ আমরা বলেছিলাম কেমন হয়, যে আনচেঞ্জড, কোনো রকম সন্ধি না থাকলে হকারের মতো হচ্ছে। এবার সন্ধির ক্ষেত্রে তো আপনারা জানেন সন্ধির নিয়ম আছে একটা। সন্ধি বলতে দুটো বর্ণের মিলন, অর্থাৎ দুটো বর্ণের মিলন থাকলে কোনো একটা বর্ণ চেঞ্জ হয়ে বা দুটো বর্ণ মিলে একটা নতুন বর্ণ হয়, এরকম হতে পারে। আমি একটু এক্সাম্পল দেখাই, নাহলে কেউ বুঝতে পারবে না জিনিসটা। এক মিনিট। আচ্ছা, আপনারা সবাই তো সন্ধি করেছেন না? মানে সন্ধি তো আপনাদের মোটামুটি একটা আইডিয়া আছে বাংলাতে, যেহেতু আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণে কিছু কিছু সন্ধি পড়েছি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন সন্ধির বিষয়ে একটু কেউ বলুন দেখি, আপনারা সন্ধি জিনিসটা কি, দিয়ে দু একটা কি মনে আছে একটু বলুন। বলুন সন্ধি জিনিসটা কি, একটা এক্সাম্পল কেউ দিন দেখি। ইচ্ছা, ছয় ছয় দুটি আকার। বর্ণের মিলনকে সন্ধি বলে। আচ্ছা, অর্থপূর্ণ শব্দের মিলন। স্যার পরস্পর কাছাকাছি থাকা দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে।
পরস্পর কাছাকাছি থাকা কাছাকাছি দুটি থাকা বর্ণের মিলনকে সন্ধি বলে। বলে। আচ্ছা, তাহলে সন্ধি বলতে আমরা কি বলছি? শব্দের মিলন না, বর্ণের মিলন, তাই তো? বর্ণের মিলন। বর্ণের মিলন। আচ্ছা, অর্পিতা ম্যাডাম যেটা বললেন যে অর্থপূর্ণ হতে হবে, সন্ধির হ্যাঁ। ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে যে দুটি বর্ণের মধ্যে আমরা সন্ধি করছি, মানে প্রথমত তো এটা তো একটা কথা যে বর্ণের তো অর্থ হয়ই না, ঠিক আছে, আমি ও টেকনিক্যালি না, আমি যাচ্ছি না। সন্ধি মিল সন্ধি বিচ্ছেদ ভেবেছি। আচ্ছা আচ্ছা, তো দুটি বর্ণের মিলন, এবার দুটি বর্ণের মিলনের মধ্যে সেটা পাশাপাশি থাকতে হবে। একটা বর্ণ আমার হচ্ছে একটা বাক্যের শুরুতে আছে একটা বর্ণ, আর একটা বর্ণ হচ্ছে বাক্যের শেষে আছে, তাদের মধ্যে তো আর সন্ধি হবে না, পাশাপাশি থাকতে হবে। মানে পাশাপাশি আছে এমন দুটি বর্ণের মিলন। এবার এই সন্ধির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সন্ধির ক্ষেত্রে হচ্ছে দু রকম চেঞ্জ হতে পারে। দুটো বর্ণের যখন মিলন হচ্ছে, যেমন ধরুন অকার এবং অকার, এই দুটো বর্ণের সন্ধি হলে কি হবে? আকার। আকার। তাহলে এখানে কি হচ্ছে? দুটো বর্ণের মিলনে নতুন একটা বর্ণ তৈরি হচ্ছে। অর্থাৎ যেমনটা আমাদের অঙ্কের ক্ষেত্রে হয়, 5 + 5 মিলে 10 হয়, নতুন একটা, তাই তো? 5 + 5 মিলে কোনো একটা চেঞ্জ হচ্ছে এমনটা তো না, দুটো প্লাস হয়ে একটা তৈরি হচ্ছে, একটা জিনিস আসছে। তাহলে এরকম একটা হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে আমার দুটো বর্ণ আছে কিন্তু চেঞ্জ হচ্ছে একটাই, যেমন ধরুন যদি ওপি, এখানে কি হবে সন্ধি করলে? যদ্যপি। যদ্যপি। তাহলে এখানে আমার চেঞ্জ, দেখুন এখানে, অর্থাৎ এখানে আমার ফেলা হচ্ছে, আর ওপি কিন্তু অকারটা থেকে যাচ্ছে, তাই না? অকার কি চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে দেখুন প্লাস অ মিলে কি হচ্ছে? শুধুমাত্র ইকারটাই চেঞ্জ হচ্ছে, ইকারটা আপনার এরকম একটা হচ্ছে, ইকার হয়ে যাচ্ছে, আর এর মতো থেকে যাচ্ছে। তাহলে দুটো বর্ণের মিলনে কিন্তু নতুন একটা বর্ণ তৈরি হচ্ছে, মানে একটা চেঞ্জ হয়ে কিছু হচ্ছে, আরেকটা কিন্তু যেমনটা ছিল তেমনটাই আছে। অর্থাৎ একটা চেঞ্জড আর একটা আনচেঞ্জড, এরকম হতে পারে। অকার প্লাস অকারে দুটোই চেঞ্জ হয়ে যায়, মানে দুটো মিলে একটা নতুন তৈরি হচ্ছে, অর্থাৎ কোনোটাই আনচেঞ্জড কিছু থাকছে না, এরকম হতে পারে, তাই তো? সন্ধির ক্ষেত্রে তাহলে মূলত কিরকম হবে? এই দুরকম পাবো আমরা, যে দুটো মিলিয়ে একটা হচ্ছে, অথবা দুটো মিলিয়ে একটা হচ্ছে, বলতে দুটো মিলিয়ে একটা হচ্ছে না, দুটো মিলিয়ে একটা আনচেঞ্জ থাকতে পারে আর একটা চেঞ্জ হচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, সন্ধির ক্ষেত্রে এরকম হবে। এবারে কি বলা হচ্ছে, এবারে এই যে সন্ধি হয়, দুটো বর্ণের মিলনের সন্ধি হয়, এমনটা তো না যে কোন, মানে এই দুটো বর্ণ কোন বর্ণের সাথে কোন বর্ণের মিলন হলে সন্ধি হবে, তার কিছু নিয়ম আছে। মানে এই বর্ণের পরে এই বর্ণ থাকলে এরকম হবে, এটা নিয়ম তো থাকবেই, নাহলে তো এরকম জগতে তো এরকম নিয়ম আছে না, সবার সাথে তো সবার মিল খায় না। তাহলে এই ম্যাচ করার যে ব্যাপারটা, একটা বর্ণ কোন বর্ণের সাথে কোন বর্ণ ম্যাচ করে, তাহলে সেটা ফিক্সড হবে নিশ্চয়ই কিছু একটা, যে এই বর্ণ এই বর্ণের সাথে থাকলে এরকমটা হবে। যে কোনো বর্ণের সাথে থাকলে যা কিছু, এমনটা তো না, একটা নির্দিষ্ট নিয়ম থাকবে তার। তো সেরকমই এরকম আমাদের যদি বিসর্গের পরে যদি কিছু বর্ণ থাকে, ধরুন বিসর্গ আছে, তারপরে যদি থাকে এরকম তিনটি সকারের কোনো একটা সকার থাকে, সকার, মূর্ধন্য সকার অথবা দন্তীয় সকার, তাহলে বিসর্গের পরে যদি এই তিনটে সকারের কোনো একটা সকার থাকে, তাহলে কি হবে? একটা সন্ধি হয়। মানে বিসর্গ সন্ধি অনেক ধরনেরই হয়, মানে একটা এই যে চেঞ্জের ব্যাপারটা, মানে বিসর্গের পরে অন্য বর্ণ থাকলে অন্যরকম বিসর্গ চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে। আপাতত বিসর্গের পরে যদি এই কয়েকটি বর্ণ থাকে, কি তিনটে সকারের কোনো একটি সকার, অথবা, আচ্ছা আমরা আপাতত এই তিনটে দেখে নিই, তাহলে কি হবে? বিসর্গের পরে যে সকারটা থাকবে, বিসর্গটা সেই সকারে পরিবর্তিত হয়ে যাবে,
বাকি স স যেমন আছে তেমন, পরেরটা যেমন যেমন আছে তেমন থাকবে। তাহলে কি হয়ে যাবে, মানে বিসর্গের পরে যদি তালব্য স থাকে তাহলে কি হবে, বিসর্গটা তালব্য স হয়ে যাবে। তাহলে কি হবে, সরি, তালব্য স হয়ে গেলে তালব্য স মতো থাকলো একটা। একই রকম ভাবে যদি বিসর্গের পরে দন্ত্যস্ব থাকে তাহলে কি হবে, বিসর্গটা দন্ত্যস্ব হয়ে যাবে, পরে দন্ত্যস্ব যেমন আছে তেমন থাকবে। একই রকম ভাবে বিসর্গের পরে যদি মূর্ধন্য থাকে তাহলে কি হবে, বিসর্গটা মূর্ধন্য হয়ে যাবে, পরেরটা মূর্ধন্য যেমন আছে তেমন থাকবে। এখন যদি আমরা আমাদের এই শ্লোকটাকে যদি নিই, এই যে শ্লোকটা আছে এই শ্লোকে আমরা এই মানে জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখি একবার। দেখুন, শ্রীদহ শ্রীশः শ্রীনিবাসः শ্রীনিধি শ্রী বিভাবনः। স্ক্রিনটা দেখুন না। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি শ্লোকটা লিখছি কারণ। আচ্ছা, এক মিনিট। দেখুন, শ্রীদহ শ্রীশः শ্রীনিবাসः শ্রীনিধিः বনः। এই যে শ্লোকটা ভালো করে খেয়াল করে দেখুন, এখানে এখানে আমাদের যে মানে নিয়মটা বলা হয়েছে তার অ্যাপ্লিকেশন এখানে হতে পারে কি, হ্যাঁ হবে। হবে। এবারে খেয়াল করে দেখুন, আমরা বলেছিলাম যে একটা শ্লোককে আমরা 4টে অংশে ভাগ করতে পারি, তাই না, এরকম বলেছিলাম এরকম। তাহলে এটা আমাদের একটা অংশ হলো, 4টে অংশ ভাগ করলে এই যে 4টে অংশ পাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে বলুন তাহলে, আপনারাই বলুন যে এই যে 4টে অংশ করা হয়েছে শ্লোকটার, আচ্ছা দেখুন, তাহলে 4টে অংশের মধ্যে এখন যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে বিসর্গ আছে, বিসর্গের পরে তালব্য স আছে, তাই তো। তাহলে আমরা এই বিসর্গটাকে কেমন উচ্চারণ করব, তাহলে এই বিসর্গের জায়গায় তালব্য স বসাবো নিয়ম অনুযায়ী, তাই না। আচ্ছা, একই রকম ভাবে পরেরটাতেও তাই, বিসর্গের পরে তালব্য স আছে, তাহলে এখানেও বিসর্গের জায়গায় বিসর্গ চেঞ্জ হয়ে তালব্য স হয়ে যাবে। আচ্ছা, এবারে এখন প্রশ্ন হচ্ছে এই যে বিসর্গটা আছে এই বিসর্গের পরেও তো তালব্য স আছে, তাই না, রাইট। না, বিসর্গের পরে তালব্য স। হ্যাঁ, আমাদের তো নিয়ম তাই বলছে যে বিসর্গের পরে যদি এই 3টে সকারের কোনো সকার থাকে তাহলে এখানে তালব্য স আছে, তাহলে বিসর্গটা সেই সকারে চেঞ্জ হয়ে যাবে সন্ধি হয়ে। হ্যাঁ, কিন্তু ওখানে শ্রীনিবাস আছে তো দন্ত স। না, বিসর্গের পরে কি আছে, আচ্ছা, তালব্য স আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক যেমন আমরা আগের গুলোতে করছিলাম, হ্যাঁ, ঠিক আছে, শ্রীদহ বিসর্গ পরে বুঝেছি তালব্য স আছে বলে তালব্য স করেছি, বুঝেছি, হ্যাঁ, শ্রীসহ ঠিক আছে, বিসর্গ পরে তালব্য স আছে বলে তালব্য স করেছি ঠিক আমরা ঠিক বিসর্গটাকে। ঠিক ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানেও করব কিনা, শ্রীনিবাসঃ আর শ্রীনিধি তালব্য সটা এখানে করব কিনা। করলে তো মনে হচ্ছে হবে না এমনি পড়তে গেলে। এবারে দেখুন, সন্ধিটা আমরা কি বলছি, লেখার ক্ষেত্রে আমরা বলছি যে দুটি বর্ণের পাশাপাশি থাকলে মিলন, ঠিক আছে। এবারে আমাদের উচ্চারণের ক্ষেত্রে সন্ধি জিনিসটা কি, আমাদের উচ্চারণের ক্ষেত্রে নিশ্চয়ই সন্ধি মানে মিলন, দুটো বর্ণের মিলন। তাহলে দুটো বর্ণের মিলন মানে দুটো বর্ণ একসাথে আছে, তবেই তো সন্ধিটা হবে। হুম, এখন আমি যখন এই শ্লোকটাকে 4টে অংশে ভেঙে উচ্চারণ করব তখন আমার শ্রীনিবাসঃ এই পর্যন্ত বলে আমি স্টপ, তাই তো, আমি স্টপ নিচ্ছি, এখানে আমি স্টপ নিচ্ছি।
তাহলে আমার উচ্চারণের ক্ষেত্রে এই যে বিসর্গটা আবার পরের লাইনটা শুরু করছে, পরের অংশটা শুরু করছে আমি শ্রীনিধি বলে। তাহলে এই বিসর্গের সাথে এই তালব্যস্বর কি কোনো মানে মিলন জিনিসটা আছে? সন্ধি বলতে মিলন না আছে না কি আদৌ? না না নেই। তাহলে আমরা যেখানে দুটো বর্ণের মিলন আছে, একসাথে আছে, সেটা কোথায় আছে একসাথে? আমার উচ্চারণের মধ্যে, মানে আমার এট এ টাইম উচ্চারণের মধ্যে থাকলে তবে হবে। আমার এখন মানে একটা বর্ণ হচ্ছে আমার উচ্চারণের শেষে আছে, আর একটা বর্ণ আমার উচ্চারণের শুরুতে আছে, বলতে পারবো কি তারা পাশাপাশি মানে একসাথে আছে বলতে পারবো? পারবো না। না না তাহলে এই যে সন্ধির অ্যাপ্লিকেশনটা সেখানে করতে পারবো না আমি। আমি এখানে করতে পারছি, শ্রীদহ শ্রীসহ এখানে করতে পারছি কেন? আমার এই অংশটা হচ্ছে আমার এট এ টাইম উচ্চারণের মধ্যে পড়ছে, অর্থাৎ এই যে বিসর্গ তালব্যস্ব দুটো আমার একবারের উচ্চারণের মধ্যে আছে, অর্থাৎ এদের মধ্যে মিলন আছে, একসাথে আছে এরা, তাই সন্ধি হচ্ছে। যখন একসাথে নেই তখন সন্ধি হবে না। তো এক একটা অংশের শেষে এরকম যদি মানে এরকম ক্ষেত্র আসে যে যে দুটি বর্ণের মধ্যে বলা হচ্ছে যে এরকম দুটি বর্ণ পাশাপাশি থাকলে সন্ধিটা হবে, চেঞ্জ ব্যাপারটা হবে, সেটা কিন্তু খেয়াল করে দেখতে হবে যেটা এরকম না যেন না হয় যে আমি পাদের শেষে একটা অংশের শেষে একটা বর্ণ আছে আর একটা বর্ণ একটা অংশের শুরুতে আছে, তাহলে তাদের মধ্যে তো আদৌ কোনো মিলন নেই, সেক্ষেত্রে আমি এই সন্ধি জিনিসটা অ্যাপ্লাই করব না। এখন অনেকে দেখবেন যে এই শ্লোকটাকেই মানে একটা করে লাইন যখন আপনি একসাথে পড়বেন তখন কিন্তু আবার মিলন আছে। আপনি যদি শ্রীদহ থেকে শুরু করে শ্রী বিভাবনাহা একটা করে লাইন একসাথে বলেন, মানে চারটে অংশ ভাগ না, অর্থাৎ দুটো অংশ আপনি একসাথে পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু আবার সন্ধিটা করা যাবে, যেহেতু আমরা স্যার এই যে শ্লোকটাকে ভাগ করা, এটা কি করে ভাগটা করতে হবে সেটা কি করে বুঝবো? ভাগটা হচ্ছে আপনার কিছুই না, মানে আপনি যে রিদিমে পড়ছেন সেই রিদিমে দেখুন অটোমেটিক্যালি সেই ভাগটা হয়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে অক্ষর সংখ্যা কাউন্ট করে আমরা করতে পারি। একটা অনুষ্টুপ ছন্দের শ্লোকে হচ্ছে মোট অক্ষর সংখ্যা হয় 32, তো সেই 32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমরা এক একটা অংশে কতগুলো অক্ষর পাচ্ছি? 8টা করে, তাই তো? 32 ডিভাইডেড বাই 4, তাহলে 8টা করে, তাহলে 8টি করে অক্ষর নিয়ে এক একটা অংশ আপনি এবার কাউন্ট করতে পারেন। দেখুন এবার অক্ষর বলতে এখানে সিলেবেল, মানে আমরা উচ্চারণ করতে পারছি এমন ক্ষুদ্রতম অংশ, শেষ অংশ এখানে দেখুন শ্রী একটা অংশ, দাহা শ্রী দাহা শ্রী সাহা 4, শ্রী নি বা সাহা 8, দেখুন শ্রী নিধি 3, শ্রী বিভাবনঃ 8, শ্রীধরঃ 3, শ্রীকরঃ 3, 6, শ্রেয়ঃ 2, 8, শ্রীমালোক 4, ত্রয়াশ্রয়ঃ 8। তাহলে এখানে অক্ষর বলতে আমাদের বুঝতে হবে সিলেবেল, মানে উচ্চারণ করতে পারছি এরকম অংশ, মানে উচ্চারণ করতে পারছি এরকম ক্ষুদ্রতম অংশ কটা আছে, সেটা এক একটা অক্ষর। তাহলে এইভাবে আমরা তাহলে এখানে সন্ধিগুলোকে অ্যাপ্লাই করতে পারি, এই যে নিয়মটা বলা হলো। অ্যাপ্লিকেশনটা কোথায় করব না, মানে কখন করব সন্ধির অ্যাপ্লিকেশনটা, কখন করব আর কখন করব না, এই বিষয়টা বোঝা গেছে সবার? আচ্ছা, তাহলে এখানে আমরা করতে পারি এটাকে চেঞ্জ করতে পারি, পরে তালব্যস্য আছে, এখানেও আমি মানে শেষেরটাকে করতে পারবো না, আর বিভাবনঃ ওখানে আমাকে কি করতে হবে, এটাকে আবার আমাকে বলতে হবে হকারের মতো করে, যেহেতু এই বিসর্গটা সন্ধি হচ্ছে না, এটা আনচেঞ্জড, তাই তো? এখানে আমি করতে পারি, এখানে করতে পারবো না, এটাকে আমার বলতে হবে আনচেঞ্জড, অর্থাৎ হকারের মতো বলতে হবে। ব্যাস, তাহলে কেমন করে শ্লোকটাকে বলবো আমি? শ্রীদাস, আমি শ্রীদাহ এরকম বলবো না, তাহলে আর আজকে শিখলাম, তাহলে কেমন বলবো? শ্রীদাস, বিসর্গের জায়গায় স, শ্রীদাস শ্রীশাস শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রী বিভাবনঃ শ্রী শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ
श्रीमान् लोकत्रयाश्रयः। স্যার আরেকবার তাহলে বলুন। বলছি, श्रीदः श्रीशः श्रीनिवासः श्रीनिधिः श्रीविभावनः श्रीधरः श्रीकरः श्रेयः श्रीमान् लोकत्रयाश्रयः। তাহলে এই যে এই যে সন্ধির বিষয়টা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসবে, সেটা কেবলমাত্র বিসর্গ এবং অনুস্বারের ক্ষেত্রে, অন্য বর্ণের ক্ষেত্রে না। তাহলে আমাকে যখন আমি শ্লোক পড়ব, আমাকে বিসর্গ এবং অনুস্বার এই দুটোকে খেয়াল করে পড়তে হবে, যে এই দুটোর ক্ষেত্রে আমাদের এই সন্ধির অ্যাপ্লিকেশনটা করতে হবে, কখনো করতে হবে না, এইটা একটু খেয়াল করে করে পড়তে হবে আমাদেরকে। আমরা বিসর্গ সন্ধির একটা এক্সাম্পল দেখলাম। বলো। বলছি আরেকবার একটু পড়বে? আচ্ছা বলছি, শোনো, দেখো, তাহলে আমরা কি করছি, এখানে কি চেঞ্জ করলাম, বিসর্গটাকে চেঞ্জ করলাম, তাই তো? বিসর্গ চেঞ্জ কি করেছি এখানে আমরা, পরে যে তিনটে সকার, তালব্য স, মূর্ধন্য স আর দন্ত্য স, এই তিনটি সকারের মধ্যে যে সকারটি বিসর্গের পরে আসবে, আমি বিসর্গটাকে সন্ধি করব, সন্ধি করে কি করব, বিসর্গটাকে পরবর্তী যে সকার সেই সকারেই চেঞ্জ করব, অর্থাৎ বিসর্গটা চেঞ্জ হয়ে যাবে। সন্ধি করলে তো চেঞ্জ হবে, তাহলে বিসর্গটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কোন বর্ণ হবে, পরে যে সকারটা হবে সেই সকারটাই হয়ে যাবে, পরে যে সকারটা থাকবে সেই সকার। তাহলে এখানে পরে সব জায়গাতেই তালব্য স আছে, তাই বিসর্গটাও তালব্য স হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কেমন হবে, শ্রীদঃ শ্রীশः শ্রীনিবাসः শ্রীনিধিः শ্রীবিভাবনः শ্রীধরः শ্রীকরः শ্রেয়ः শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ः। তাহলে প্রত্যেকের সন্ধির বিষয়ে আইডিয়া হয়েছে। এবার এরকম কয়েকটা আমরা স্থল দেখব, যেখানে এই যে বিসর্গ অনুস্বার, যে কোন বর্ণ পড়ে থাকলে কি হয়, কেমন চেঞ্জ হয়, এরকম কয়েকটা আমরা নিয়মগুলো দেখে নেব। সেটা তো নিয়মগুলো মাথায় রাখলেই হবে। একটা এক্সাম্পল আমরা খুব ডিটেলসে দেখলাম একেবারে, এখানে কারো কোনো ডাউট নেই আর, যে সন্ধির অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। বলুন। না স্যার। আচ্ছা, না স্যার। ঠিক আছে, বেশ বেশ। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, যেখানে দন্ত্য স আসবে, এরকম শ্লোক আমরা বিসর্গের পরে যখন দন্ত্য স আসবে তখন দন্ত্য স হয়ে যাবে। এখানে যেমন কি আছে, দন্ত্য স আছে, তাহলে এখানে কেমন হবে, সব জায়গাতে দন্ত্য স, আর শেষেরটা হচ্ছে হ হবে, পাদের শেষে বা অংশের শেষে। এখানে কেমন হবে, সহস্রার্চিঃ সপ্তজিহ্বাঃ সপ্তঈধাঃ সপ্তবাহনঃ। ঠিক আছে, এরকম ভাবে শেষের লাইনেও তাই, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক প্রিয়াঃ। তাহলে বিসর্গের পরে যদি আমার এই তিনটে সকারের কোনো সকার আসে, তাহলে এভাবে আমি শ্লোকের ক্ষেত্রে এরকম পরিবর্তন করব। আজকে আমরা যে শ্লোকগুলো পড়েছি গীতার ক্ষেত্রে, এখানে এরকম কিছু একটা এসছে কি, যেখানে বিসর্গের পরে তিনটে সকারের কোনো সকার আছে। এখানে যেমন একটা আছে সৌভদ্রাশ্চ মহাবাহু, কিন্তু এখানে এটা শেষে আছে, আমার পাদের বা একটা অংশের শেষে থাকছে, তাই এই বিসর্গের সাথে পরের তালব্য স-এর কোনো মিলন নেই, একসাথে নেই এরা। 17 নম্বরেও নেই, পরমেশ্বর 16তে আছে তো, 16 প্রথম, 16 হ্যাঁ এখানে হবে, এখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কেমন হবে, বিসর্গটা দন্ত্য স বলবো এখানে,
নকুলস্সহ দেবশ্চ। ঠিক আছে, এরকম। তাহলে যেখানে যেখানে আমরা এরকম পাবো সেখানে এগুলোকে অ্যাপ্লাই করব। স্যার 14 নম্বর শ্লোক ছিল মনে হয়। হ্যাঁ, এখানে আছে তালব্য শ আছে, তাহলে এখানেও তাই হবে, ততস তালব্য শ হবে, ততস্বেতৈর্হয়ৈর্যুক্তে। গুড। তাহলে এরকম। আচ্ছা, এবার আমাদের একটা কাজ থাকবে তাহলে প্রথম অধ্যায়ে, মানে এরকম জাস্ট প্রথম অধ্যায়টাই দেখবেন। আচ্ছা, প্রথম অধ্যায়টা সবাই মিলে দেখলে আর হবে না। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে প্রথম অধ্যায় দেখুন। প্রথম অধ্যায়ে এরকম যে শ্লোকগুলো আছে, যেমন এখানে আছে ততঃসংখ্যাশ্চ, তাহলে যেখানে যেখানে করা যাবে, মানে পাদের শেষে খুঁজলে হবে না কিন্তু, ঠিক আছে? কোথায় খুঁজতে হবে আমাদেরকে? মানে এরকম করা যাবে এই চেঞ্জগুলো, সেরকম জায়গায় খুঁজতে হবে আমাদেরকে। পরে 3টে সকারের মধ্যে কোনো সকার আছে এবং সেটা আমাদের অ্যাট এ টাইম উচ্চারণের মধ্যেই আছে, অর্থাৎ একটা অংশের মধ্যেই আছে। স্যার আরেকবার হোমওয়ার্ক গুলো বলবেন? তাহলে কি করবে সবাই মিলে? এখানে আমরা কি করব, একটা কাজ করব, যে প্রথম অধ্যায়ে এরকম যতগুলো শ্লোক আছে যেখানে আমরা এই সন্ধিগুলোকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ বিসর্গের পরে 3টি সকার আছে এবং সেটাকে চেঞ্জ করব কখন? যখন একটা অংশের মধ্যে আছে। পাদের বা একটা অংশের শেষে থাকলে তো হবে না, একটা পাদের বা একটা অংশের শেষে বিসর্গ আছে, তারপরে তাহলে মানে 3টে সকারের কোনো সকার আছে, সেখানে তো চেঞ্জ হবে না। তাহলে সেখানে আমরা সেরকম এক্সাম্পল নেব না, যেখানে চেঞ্জ করা যাবে। যেমন একটু আগে আমরা কয়েকটা দেখলাম। 11 প্রথম নম্বরও অধ্যায়ে আছে। যতগুলো এরকম আছে, শুধু শ্লোক নাম্বার গুলো প্রত্যেকে নোট ডাউন করবেন। ঠিক আছে, শ্লোক নাম্বার গুলো প্রত্যেকে নোট ডাউন করবেন এবং সেগুলোকে পাঠাবেন। ঠিক আছে স্যার। সেগুলো কি গ্রুপে পাঠাবো? ঠিক আছে হ্যাঁ, স্যার। সেগুলোকে গ্রুপে পাঠিয়ে দেবেন এবং সেই শ্লোকগুলোই গ্রুপে আপনারা সবাই পাঠাবেন। ওটা আপনারা কবে পাঠাবেন? সব মঙ্গলবার। মঙ্গলবার পাঠাবেন, ঠিক আছে? মঙ্গলবার না, সোমবারের মধ্যে পাঠানোর চেষ্টা করবেন। এবারে ওই যে শ্লোকগুলো হবে, আমি সেই শ্লোকগুলো থেকেই আপনাদেরকে হোম টাস্ক দেবো মঙ্গলবার, মানে ওই শ্লোকগুলোই আপনাদেরকে রেকর্ডিং করে পাঠাতে হবে। এবার আপনাদের হোম টাস্ক শুরু হবে। আপনাদের হোম টাস্ক কিভাবে দেবেন আপনারা? শ্লোক কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট একেবারে ওখানেই ভয়েস রেকর্ডিং করবেন না, নিজেদের ফোনে বা ডিভাইসে রেকর্ডিং করবেন, সেটাকে গ্রুপে পাঠাবেন এবং নিচে হোম টাস্ক বা HM বলে লিখে নিজের নাম লিখবেন। রেকর্ডিংটা পাঠাবেন, তার নিচে হচ্ছে নিজের নাম হোম টাস্ক বলে লিখে দেবেন। তাহলে সোমবারের মধ্যে প্রত্যেকে পাঠিয়ে প্রথম অধ্যায়ে যতগুলো শ্লোক এরকম আছে পাঠিয়ে দেবেন। নাম্বারগুলো শুধু পাঠাবেন, সবাই পাঠাবেন। মানে এবারে সবাই পাঠাবেন বলতে এবারে এরকমটা যেন না হয় যে একজন পাঠিয়েছে সেটা দেখে সবাই লিখছেন, সেটা হওয়ার সম্ভাবনাও আছে যেহেতু গ্রুপেই তো। ঠিক আছে, অসুবিধা নেই। প্রত্যেকে মানে উইথ ভেরি অনেস্টি প্রত্যেকে করবেন, করে গ্রুপে পাঠাবেন সোমবারের মধ্যে, এবং ওখানে যতগুলো শ্লোক আমাদের হবে সেখান থেকেই হোম টাস্ক দেওয়া হবে। মানে কয়েকটা শ্লোক, 2টো বা 3টে শ্লোক ওখান থেকেই আপনাদেরকে রেকর্ডিং করে মঙ্গলবার দিনকে পাঠাতে বলা হবে। ও আচ্ছা, আমরা সোমবারের মধ্যে পাঠালে আপনি বলবেন, তারপরে আমরা শ্লোকটা রেকর্ডিং করে পাঠাবো, তাই তো? হ্যাঁ, আপনারা মঙ্গলবার সময় পাঠাবেন হোম টাস্ক। সোমবারের পর্যন্ত আপনারা এটা পাঠিয়ে দিন যে এখানে ওই রকম শ্লোক কোনগুলো আছে, শুধু নাম্বারগুলো। কালকে যদি পাঠিয়ে দিই সোমবারের মধ্যে? হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা যত শীঘ্র পাঠাবেন আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। স্যার, ঠিক আছে তো। বলো। স্যার আপনার পার্সোনালি পাঠালে এই সমস্যাটা হয় না? হ্যাঁ, এবার পার্সোনালি পাঠালে এবারে জিনিসটা অনেকটাই হয়ে যাবে, মানে আপনার ক্লাসে তো প্রায় 25-30 জন, তো ঠিক আছে, ওটার কোনো প্রয়োজন নেই। মানে পাঠিয়ে দিন, কালকের মধ্যে যদি কেউ পাঠাতে পারেন পাঠিয়ে দিন, অসুবিধা নেই। ঠিক আছে, তো ওটা পাঠিয়ে দেওয়ার পরে আমি সোমবার দিনকে জানিয়ে দেবো। আপনারা সোমবার পর্যন্ত পাঠান ওই শ্লোক নাম্বারগুলো, আমি সোমবার আপনাদেরকে জানিয়ে দেবো মানে কোন শ্লোকগুলো রেকর্ডিং করে পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এরকম সন্ধির আরো কিছু আছে, স্থল আছে, অনুস্বার এবং বিসর্গের আরো কিছু আছে, সেগুলো আমরা এরকম করতে করতে যাবো। আমাদের এগুলো গীতার অধ্যায়গুলো হচ্ছে, তার সাথে মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে সেরকম দেখে দেখে আমরা গেলে আমাদের সিলেবাসও এগোচ্ছে, এদিকে আমাদের শেখাটাও ভালো হচ্ছে বেশ।
ঠিক আছে, একসাথে সব নিয়ম শিখিয়ে দিয়ে আপনাদেরকে মাথা ঘুরিয়ে লাভ নেই। একটা করে শিখবো আমরা, তার কিছু এরকম উদাহরণ শ্লোক, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হচ্ছে এরকম দেখে দেখে যাব। হুম। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এখানেই শেষ করব ক্লাসটা। একটা কথা বলতো, বলুন। ওই যে 3টে অশান্তি বলেছিলেন একবার বলবেন? আগের দিন বলেছিলেন এই শান্তি আচ্ছা, 3টা বলা হয় যে। হ্যাঁ, একটা হচ্ছে আধ্যাত্মিক, মানে যেটাকে আমরা বাংলাতে বলবো আধ্যাত্মিক, আর একটা হচ্ছে হ্যাঁ, আধি দৈবিক আর আধি ভৌতিক। ঠিক আছে। দেখুন, আধ্যাত্মিক বলতে আপনার মানসিক অশান্তি সবগুলো, আর একটা হচ্ছে আধি দৈবিক বলতে বা আধি ভৌতিক বলতে এখন জাগতিক কোনো জিনিস আপনি পাচ্ছেন না, যেটা আশা করছেন পাচ্ছেন না, তার থেকে দুঃখ হতে পারে। আধ্যাত্মিক মানে হচ্ছে মনোকষ্ট, মানে মানসিক কষ্ট একটা, সেটা মানসিক কষ্ট বলতে সেটা ওই স্পিরিচুয়ালি, মানে আপনি একটু ওই সমস্ত পথে নেই, তাই কষ্ট হচ্ছে এরকম ব্যাপার একটা, সেটা আধ্যাত্মিক। আধি দৈবিক বলতে হচ্ছে যেটা ওই ঝড়ঝঞ্ঝা, মানে যেগুলো দৈবিক, ভূমিকম্প ইত্যাদি এইরকম কারণে যদি দুঃখ হয় সেটাকে বলছে আধি দৈবিক। আর আধি ভৌতিক বলতে আপনি কোনো ম্যাটেরিয়াল আপনি যেটা চাইছেন, যে আপনি যখন একটা গাড়ি আশা করেছেন পাচ্ছেন না, তার জন্য কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আধি ভৌতিক। আর আধ্যাত্মিক বলতে মনোকষ্টের ব্যাপারটা এরকম। আচ্ছা স্যার, বলছি শারীরিক অসুস্থতা ইত্যাদি সেটাকে কি আমরা আধি ভৌতিক বলবো তো? হ্যাঁ, ওটা আধি ভৌতিক, ওটা আধি ভৌতিক, আচ্ছা। আচ্ছা, বেশ, ঠিক আছে তাহলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, ঠিক আছে তাহলে, শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।